সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। দর্শক, আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। দর্শক, আপনারা যেমনটা জানেন, আমরা এই অনুষ্ঠানে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলি। আজকে আন্তর্জাতিক এমএসএমই দিবস, আমরা সেই ব্যাপারে কথা বলার জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রেখেছি আন্তর্জাতিক এমএসএমই দিবস এবং বাংলাদেশের এসএমই খাত। এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান, চেয়ারপারসন এসএমই ফাউন্ডেশন। আমার সাথে আরও আছেন মোহাম্মদ রাশিদুল করিম মুন্না, পরিচালক এসএমই ফাউন্ডেশন ও পাটজাত পণ্য রপ্তানিকারক। এবং আমাদের সাথে জুমে যুক্ত আছেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন, একজন অর্থনীতি বিশ্লেষক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্যার। স্যার, আমরা মূল আলোচনায় যাব, তার আগে একদম ছোট্ট করে শুরু করি বাংলাদেশে এসএমই খাতের বর্তমান অবস্থা এবং সম্ভাবনাটা দিয়ে। আপনাকে ধন্যবাদ আপনাদের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আজকে আপনার উত্তর দেওয়ার আগে, যেহেতু আজকে আন্তর্জাতিক এমএসএমই দিবস, আমি বাংলাদেশের সকল মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রেনর যারা আছেন তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমাদের এই সেক্টরের সাথে যে সকল স্টেক হোল্ডাররা যুক্ত আছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের এসএমই খাতের, বিশেষ করে এমএসএমই খাতের যে উত্থান, সেই উত্থানটা কিন্তু খুব চমৎপ্রদ একটা উত্থান। আমরা যদি দেখি যে গত কয়েক বছর ধরে বাংলাদেশের ইকোনমিতে আমাদের এমএসএমইর কন্ট্রিবিউশন কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। এখন একটা গ্রস একটা আপনার হিসাব আছে, সেখানে বলা হচ্ছে যে আমাদের জিডিপিতে এমএসএমইর কন্ট্রিবিউশন হচ্ছে 30 থেকে 32%। যদিও আমরা বলবো যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এমএসএমই মূল ভূমিকা পালন করে, এবং আমরা যদি আমাদের পৃথিবীতে যে দেশগুলো উন্নত দেশ হিসেবে আছে এবং যারা আজকে প্রতিযোগী দেশগুলো আছে, তাদের জিডিপিতে কিন্তু এমএসএমইর কন্ট্রিবিউশন আমাদের থেকে অনেক বেশি। আমরা সেই পর্যায়ে পর্যন্ত যেতে পারিনি, কিন্তু আসার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গভর্নমেন্টের যে পলিসি এবং প্রাইভেট সেক্টরের এই ক্ষেত্রে আপনার যে ইনভলভমেন্ট, তার মধ্যে দিয়ে গত কয়েক বছরের মধ্যে আমাদের ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং তারা প্রতিক্ষণই নতুন নতুন পণ্য এবং সেবা নিয়ে বাজারে আসছে। আচ্ছা স্যার, আপনার কাছে একটু প্রশ্ন রাখছি। আন্তর্জাতিক এমএসএমই দিবস 2024 যেটা আজকে, এটা আসলে উদযাপনের গুরুত্ব কতটুকু, এবং এর মাধ্যমে সাধারণ জনগণ কোন কোন নতুন বিষয় জানতে পারবে? না, ধন্যবাদ আপনাকে। প্রথমত, আমরা যদি স্যার যেটা বলছিলেন একটু আগে, যে আমরা যে আমাদের জাতীয় অর্থনীতি বলি, জিডিপি বলি, আমরা যদি লক্ষ্য করে দেখি যে এই সেক্টরে কিন্তু তাদের অবদানটা হচ্ছে সবচেয়ে বেশি। যেখানে যদিও বলা হচ্ছে 30 বা 32%, কিন্তু আমরা যদি ইনফর্মাল চ্যানেলে কিন্তু একটা বড় সংখ্যক উদ্যোক্তা আছে যারা জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে, এবং আগামীর যে আমাদের যে রূপরেখা আছে সেখানে এই সেক্টর বা এই উদ্যোক্তারা কিন্তু একটা বড় রোলটা প্লে করতে পারে। তো সুতরাং এদের যে একটা গুরুত্ব আছে, তাদের যে কন্ট্রিবিউশন করার যে সুযোগটা আছে, সেই সুযোগটাকে যাতে আরও সুস্পষ্টভাবে সবার সামনে আনা যায়, নীতি নির্ধারণ মহলে আনা যায়, এবং সবাইকে যদি সম্পৃক্ত করার যেই উদ্যোগটা, সেই উদ্যোগটার ধারাবাহিকতায় কিন্তু এই দিবসটা পালন করা। সুতরাং আমি মনে করি যে আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এই সেক্টরের অবদানটাকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য নিয়ে হচ্ছে এই দিবসটা ঘোষণা উদযাপন করা হচ্ছে। আচ্ছা স্যার, আপনার কাছে আবার একটু আসি। এসএমই খাতের উন্নয়নের জন্য সরকার বর্তমানে কোন কোন পদক্ষেপ নিচ্ছে, এবং এসএমই ফাউন্ডেশন নিজ উদ্যোগে কি করছে? দেখুন, আমি যে কথাটা বলবো যে আমাদের বাংলাদেশে এসএমই খাতের যে গুরুত্ব, সেই গুরুত্বটা কিন্তু সরকারি পর্যায়ে 2008-9 সাল থেকে কিন্তু সরকার এই উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। বিশেষভাবে প্রাতিষ্ঠানিকভাবে 2008 সাল থেকে আমাদের এসএমই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়, এবং এর পাশাপাশি 2009 সাল থেকে ব্যাংকিং সেক্টরে আপনার এসএমই উদ্যোক্তাদের লোনটাকে সহজলভ্য করার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু বিভিন্ন নীতিমালা ঘোষণা করেন, এবং 2019 সালে আমাদের একটা এসএমই পলিসি আপনার তৈরি হয়, এবং 2022 সালে শিল্পনীতি ঘোষণা করা হয়, এবং শিল্পনীতিতে আমাদের এসএমই পলিসি 2019-এর যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো কিন্তু সংযুক্ত আছে, এবং সেই প্রস্তাবনায় আমরা কিন্তু 11টি কৌশলগত আপনার পন্থা বা কৌশল আমরা উদ্ভাবন করেছি, যার উপর ভিত্তি করে কিন্তু আগামী দিনে আমাদের এসএমই খাতের যে উন্নয়ন, সেই উন্নয়নের কাজ আমরা করে যাচ্ছি। তো এসএমই ফাউন্ডেশন, আপনি জানেন যে আমরা সরকারি একটা প্রতিষ্ঠান, কিন্তু এই প্রতিষ্ঠানের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রাইভেট সেক্টর
সেক্টরের সাথে খুবই ঘনিষ্ঠভাবে আপনার কাজ করি এবং এই প্রাইভেট সেক্টরের সাথে কাজ করার মধ্যে দিয়ে যে কাজটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এসএমই উদ্যোক্তা যারা আছেন তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। কেন ক্যাপাসিটি বিল্ড আপ করা দরকার? বলা হচ্ছে যে আজকের পৃথিবীতে আপনি যদি ব্যবসা বাণিজ্য করে টিকে থাকতে চান তাহলে আপনার নলেজ আপনাকে গ্যাদার করতে হবে, আপনার বিজনেসের ক্ষেত্রে যে ইনফর্মালিটি জায়গা থেকে ফর্মাল বিজনেসে আপনাকে আসতে হবে এবং প্রতি মুহূর্তে আপনাকে নিজেকে পরিবর্তিত করতে হবে। আপনি জানেন যে আমাদের অতি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য এই জিনিসগুলো আত্মস্থ করা কিছুটা কঠিন, কারণ আমাদের সোশিও ইকোনমিক কালচার আমরা দেখেছি যে আমার যারা ব্যবসা বাণিজ্য করতে এসছেন যারা বেশিরভাগ লোকজন তারা কিন্তু মনে করেননি যে এর জন্য প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার দরকার আছে, অথবা শ্রমিকদের একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার ভিতরে নিয়ে গিয়ে তাদের কর্মকৌশল বৃদ্ধি করা এবং তার মধ্যে দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, নতুন সৃষ্টিশীলতা বৃদ্ধি করা বা উদ্বোধনী ক্ষমতার ক্ষেত্রেও যেন একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন আছে সেটা কিন্তু আমরা সেইভাবে অনুধাবন করতে পারেননি। আমরা এসএমই ফাউন্ডেশনের মধ্যে দিয়ে সারা দেশে আপনি জানেন যে গত 15 বছরে আমরা প্রায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 20 লক্ষ উদ্যোক্তা আমরা তৈরি করেছি এবং এই উদ্যোক্তাদের মধ্যে প্রায় 1 লক্ষ উদ্যোক্তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং ফ্যাসিলিটির ভিতরে আমরা নিয়ে আসতে পেরেছি এবং আমরাই প্রথম বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে ক্লাস্টার ভিত্তিক যে উন্নয়নের যে কনসেপ্ট সেটা কিন্তু আপনার এসএমই ফাউন্ডেশন থেকে শুরু হয়েছে। আজকে সারা বাংলাদেশে প্রায় আমাদের 190টা মতো ক্লাস্টার আমরা আইডেন্টিফাই করেছি এবং সেখানে প্রায় 70টা ক্লাস্টার আমাদের ইন্টারভেনশন আছে এবং সেখানে প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে 6 লক্ষ আপনার শ্রমিক আপনার কাজ করছে এবং এদের বছরে আপনার রেভিনিউ জেনারেট করা হচ্ছে 25,000 থেকে 30,000 কোটি টাকা এবং এই ক্লাস্টার ভিত্তিক উন্নয়নটা এখন কিন্তু আমাদের ডেভেলপিং পার্টনার যারা আছেন তারা অনুধাবন করতে পেরেছেন এবং বাংলাদেশ ব্যাংক আগামী সময়গুলোতে ক্লাস্টার ভিত্তিক ফাইন্যান্সিংয়ের কাজ কিন্তু তারা শুরু করতে যাচ্ছেন, যারা আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পৃক্ত আপনারা আছি। পাশাপাশি আমরা যদি বলি যে আমরা বিশেষ করে নারী উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার পালন করেছে। আমরা 64টা জেলায় এই পর্যন্ত আপনার 3,000 মতো নারী উদ্যোক্তাকে আইসিটি প্রশিক্ষণ আমরা দিয়েছি এবং নারী উদ্যোক্তাদের জন্য আমরা নিজেদের যে ক্রেডিট ফ্যাসিলিটি প্রোগ্রাম আছে তার একটা উল্লেখযোগ্য অংশ নারী উদ্যোক্তাদের কাছে আমরা আপনার দিয়ে থাকি। এবং আরেকটা ব্যাপার আপনাকে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে ডিজিটালাইজেশনের যে ব্যাপারটা আপনার আছে, কারণ আপনি জানেন যে আগামী সময়টা হচ্ছে ডিজিটাল যুগের সময় এবং এই ক্ষেত্রে যে অপরচুনিটিগুলি তৈরি হয়েছে সেটাকে যেন আমরা গ্রহণ করতে পারি এবং তার জন্য যেন আমাদের উদ্যোক্তাদেরকে আমরা তৈরি করতে পারি, তার জন্য আমরা কিন্তু সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ করছি। যেমন আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে যে ইউনিয়ন পর্যায়ে আপনার আইসিটি হাব আছে সেটাকে কিন্তু আমরা এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের লোকাল উদ্যোক্তাদেরকে ওইখানে আমরা কাজ করার সুযোগ দিচ্ছি এবং ফেসবুকের সাথে আমরা কিন্তু কাজ করছি, দারাজের সাথে আমরা কাজ করছি যাতে আমাদের উদ্যোক্তারা তাদের প্ল্যাটফর্মগুলো আপনার ইউজ করতে আমরা পারে। তো যদি আমরা বলি যে আমাদের এসএমই ফাউন্ডেশনের গত 15 বছরে যে কাজ সে কাজ কিন্তু প্রতিটা কাজে আমরা চেষ্টা করেছি যে প্রতিটা সময় যে নতুন যে সুযোগগুলো তৈরি হচ্ছে অথবা যে চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে সেটা মোকাবেলা করার জন্য আমাদের উদ্যোক্তাদেরকে তৈরি করা। আপনি জানেন যে 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন হবে, তার মধ্যে দিয়ে নতুন অপরচুনিটি আমাদের তৈরি হবে, কিছু চ্যালেঞ্জও আপনার থাকবে, সেগুলো নিয়েও কিন্তু আমরা উদ্যোক্তাদের সাথে কাজ করছি। এবং আরেকটা জিনিস আপনাকে বলবো যে আমাদের দেশে ছোট উদ্যোক্তাদের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হচ্ছে যে তাদের প্রোডাক্টের সার্টিফিকেশনের খুব একটা ঝামেলা তাদের আছে, স্ট্যান্ডার্ডাইজেশনের ঝামেলা আপনার আছে। আমরা কিন্তু বিআইএসটির সাথে আমরা কাজ করি এবং লোকাল পর্যায়ে আমরা চেষ্টা করছি যে বিআইএসটির মাধ্যমে আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পণ্যের সার্টিফিকেশনটা যেন সহজতর হয় এবং আন্তর্জাতিক যে আইএসও সার্টিফিকেশন যারা দেয় তাদের মাধ্যমে আমরা প্রায় বাংলাদেশে 31টি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানকে কিন্তু আমরা আইএসও সার্টিফিকেশন দিতে পেরেছি, যার ফলে তাদের পণ্যের গুণগত মান বৃদ্ধি পেয়েছে, হাইজিন ফ্যাক্টরগুলো এবং অন্য হেলথ রিলেটেড ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে আপনাকে তাদের সচেতন করতে পেরেছি এবং এদের মধ্যে অনেকেই আছেন আজকে যারা বিদেশে আপনার পণ্য রপ্তানি আপনার করছেন। চমৎকার স্যার, আপনার কাছে আবারও ফিরবো। আপনি যে চ্যালেঞ্জের কথাগুলো বলছিলেন সেগুলো নিয়ে জানতে চাইবো। তার আগে জনাব মাহসিব হোসেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এসএমই খাত কিন্তু নিরন্তর এগিয়ে চলছে আপনি জানেন, এবং এই খাতে অনেকেই আছেন যারা বিনিয়োগ করতে চান। তো এই খাতে বিনিয়োগের আগে কোন কোন বিষয় মাথায় রাখা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। সর্বপ্রথম সবাইকে শুভেচ্ছা আজকে দিবসের জন্য। আনডাউটেডলি এটা খুবই বড় একটা খাত, আমরা ডিসকাশনের প্রথম থেকেই হচ্ছে এই খাতের একটা সবচেয়ে বড় যে বিষয়টা যেটা আমাকে মিস করা হলো সেটা হচ্ছে এখানে যে এই খাতটা কত বড়। আমরা যদি দেখি ওয়ার্ল্ড ওয়াইড
যেটা হচ্ছে গিয়ে গ্লোবালি 90% অফ দ্য বিজনেস এই খাত থেকেই হয়, এসএমই সেক্টর থেকে। বাংলাদেশে যদি আমরা দেখি 30% হচ্ছে গিয়ে আপনার যে এমপ্লয়মেন্ট ওয়ার্কফোর্সের সাথে সেটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার এসএমই সেক্টরে। 80% ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট কিন্তু এই সেক্টরে। এখন এই সেক্টরটা এত বড় একটা সেক্টর, আমাদের প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে প্রপার এডুকেশন, প্রপার ইনফরমেশন গুলোর জন্য সেটাতে মানুষজন এখন পর্যন্ত দেখা গেছে হচ্ছে যে সেখানে আপনার আমাদের এক্সপোর্ট কিন্তু অনেকটুকু আপনার ডিপেন্ড করে এই সেক্টর থেকে। এখন এইখানে ইনভেস্টমেন্টের জন্য অথবা এখানে আপনার যদি আমরা স্পেসিফিকলি যদি যাই যে কি কি জিনিসপত্র দেখা হচ্ছে, দেখেন আমার কাছে যখনই প্রফেশনাল ক্যাপাসিটিতে আমার কাছে অনেকে আসার পর একটা কথা বলে, সেটা হচ্ছে তারা স্ট্রাগল করে উইথ রিগার্ড টু ফান্ড, প্রপার ফান্ডিং এর জন্য, লোন পাওয়ার জন্য হোক অথবা অনেক কিছুর জন্য হোক। এটাকে কিন্তু ফ্যাসিলিটেট করার জন্য, ফান্ডিংটাকে ফ্যাসিলিটেট করার জন্য কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু আপনার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ দুইটাতে কিন্তু আলাদা করে এটা এসএমই মার্কেটও করে দিয়েছে, যাতে করে সেখানে ইনভেস্টাররা যেন ইনভেস্ট করতে পারে। এটাও কিন্তু একটা বড় একটা জিনিস, যেটা যাতে করে হচ্ছে গিয়ে যে আপনার এখন স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এই কোম্পানিগুলো সার্ভিস ওরিয়েন্টেড অথবা ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড এন্টিটিস হোক না কেন, তারা কিন্তু হচ্ছে গিয়ে আপনার একটা আইপিও এর মাধ্যমে কিন্তু এই মার্কেটে কিন্তু তারা তাদের শেয়ার সেল করতে পারে, আপনার মনিটারিলি তারা তাদের ক্যাশ জেনারেট করতে পারে, যাতে করে তাদের বিজনেস আরো পজিটিভলি তারা এনহ্যান্স করতে পারে। ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বড় যে বিষয়টা যেটা দেখা উচিত সেটা হচ্ছে কি প্রপার লিগ্যাল ফ্রেমওয়ার্ক গুলাকে আপনারা কমপ্লাই করা হচ্ছে নাকি, ওয়ান। সেকেন্ড হচ্ছে এখানে যে আমার মনে হয় অনেক এন্টিটিস গুলি, সেটা হচ্ছে যে আপনার প্রপারলি লিস্টেড কোম্পানি হয়, তারা দেখা যাচ্ছে প্রপার্টিশিপ এন্টিটির মধ্যে থাকে অর্থাৎ পার্টনারশিপ এন্টিটির মধ্যে থাকে, প্রপারলি অডিটিং হচ্ছে না। এই অডিটিং স্ট্যান্ডার্ডস গুলি যেভাবে একটা পাবলিক লিমিটেড কোম্পানি ফলো করে অথবা একটা প্রাইভেট হাই এন্ড একটা গুড কর্পোরেট গভর্নেন্স মেইনটেইন করা বা প্রাইভেট লিমিটেড কোম্পানি ফলো করে, অনেক এই এন্টারপ্রাইজ গুলি যারা হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অথবা কটেজ আর মাইক্রো এন্টারপ্রাইজ গুলি, তারা কিন্তু আপনার এই ধরনের ইয়াগুলোকে ফলো না করাতে সমস্যা যেটা হচ্ছে এখানে যে আপনার প্রপার ট্রান্সপারেন্সি হচ্ছে। আমার মনে হয় যে এই জিনিসটাকে আরো এনহ্যান্স করা উচিত। তাছাড়াও এই সেক্টরটা আরো ইনভেস্টমেন্ট এখানে আসবে মানুষজনের, যদি হচ্ছে গিয়ে এটাতে যেভাবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রোড শো করে বাংলাদেশের সিকিউরিটি মার্কেটে, যাতে করে ফরেন ইনভেস্টার্সরা আসে, সেটা তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড রোড শো করছে। সুইজারল্যান্ডে করলো, তার আগে জাপানে, নিউ ইয়র্কে করলো, লন্ডনে করলো। তো সেভাবে আমার মনে হচ্ছে যে ফাউন্ডেশন গুলি আছে, এসএমই ফাউন্ডেশন, জ্যোতি ফাউন্ডেশন অথবা বাংলাদেশ স্মল কটেজ ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন, যেটা ইনশর্ট বিএসসিআইসি বলা হয়, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, তারা যদি যৌথভাবে যদি এইসব রোড শোজ গুলি করে, যাতে করে হচ্ছে আমাদের যে এসএমই সেক্টরে যেসব জিনিসপত্রগুলোকে আমরা প্রিপেয়ার করছি, লেদার গুডস হোক অথবা আপনার হ্যান্ডিক্রাফটস হোক, এইসব জিনিসপত্রগুলোকে আপনার প্রসেসড ফুড, আমাদের জামদানি শাড়ি, মসলিন ক্লোথস, এগুলাকে যেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেন গ্লোবালি যেন এটাকে রিপ্রেজেন্ট করা যায় বাংলাদেশকে, এইগুলা যাতে করে হচ্ছে যে দেখা গেছে হচ্ছে মানে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলি অথবা আমেরিকাতে যে স্টেটস গুলি আছে সেখান থেকে যেন প্রসপেক্টিভ বায়ার্স যেন ইন্টারেস্টেড ফিল করে যে না, তারা এটাকে আপনার করবে। এছাড়াও আমার কাছে মনে হয় যে ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বড় বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে যে প্রপার আপনার প্রোটেকশন। দেখা গেছে হচ্ছে কোন একজন ব্যক্তি অথবা দেখা গেছে হচ্ছে সে একটা এন্টারপ্রাইজ ওপেন করবে অথবা সে কোন একটা এক্সিস্টিং এন্টারপ্রাইজে সে ইনভেস্ট করতে যাচ্ছে, ইন বোথ ওয়ে তার ফর্মাল এডুকেশন দরকার এই বিষয়গুলো, যে কোন অ্যাকচুয়ালি কোন এরিয়াটা ভাইব্রেন্ট হবে। এখন দেখা গেল হচ্ছে যে কোন একটা পার্টিকুলার এরিয়া লেদার গুডস ম্যানুফ্যাকচারিং হচ্ছে, দেখা গেছে অলরেডি এটা নিয়ে অনেক মানে আপনার মানে অনেক ছাড়পত্র দরকার, অনেক কম্পিটিশন আছে ইন্টারন্যাশনাল লেভেলে, কারণ আপনি ডোমেস্টিক বায়ার দিয়ে আপনি আপনার ইন্ডাস্ট্রি টিকে রাখতে পারবেন না। আর দ্য মোমেন্ট আমাদের রেভিনিউ বিষয়টাকে যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি অথবা আমাদের যদি গ্লোবালি যে আমরা যে ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, আমাদের রিজার্ভ নিয়ে আমাদের কিন্তু দরকার কিন্তু হচ্ছে ফরেন বায়ার্স। আমরা কিন্তু লোকাল ডোমেস্টিক বায়ার্স এর উপরে কিন্তু আমরা নির্ভরশীল থাকলে কিন্তু দেশ আপনার কিন্তু পাচ্ছে না, আমাদের দরকার ফরেন বায়ার্স। আমাদের দরকারটাই এখানে যাতে করে হচ্ছে যে তাদেরকে এডুকেট করা হয় যে কোন এরিয়াস গুলি আছে। যেমন আমরা যদি দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ যারা হচ্ছে আপনার ইউরোপে কন্ট্রিবিউট করে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এইসব সেক্টরের এসএমই গুলি কিন্তু খুব এসএমই সেক্টরে কিন্তু প্রোডাক্টস গুলি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তারা ম্যানুফ্যাকচারিং মানে এক্সপোর্ট হচ্ছে। ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান, ইনফ্যাক্ট পাকিস্তানি অনেক ক্লোথস আমাদের দেশে কিন্তু এখানে আসছে এক্সপোর্টের মাধ্যমে, আমরা কিন্তু ইম্পোর্ট করছি। এটার ভ্যাকিউমটা কোথায় আছে, কোন জায়গাটা ভ্যাকিউম আছে যে ভ্যাকিউমটা ফিল আপ করা যায়, আমাদের দেশে এরকম কোন পার্টিকুলার প্রোডাক্টটা আছে যেটা হচ্ছে যে গ্লোবালি এটা অনেক ডিমান্ড, সেই জায়গাটা আমরা পেনিট্রেট করতে পারি। আরএমজি সেক্টরটা কিন্তু এটা খুব ভালো একটা কাজ করেছে, তারা জানে যে আমাদের দেশের ওয়ার্ক ফোর্স
এক্সপেন্ডিচার্স গুলো অনেক কম, তারা কিন্তু আপনার এই জায়গাটাকে লুপে নিয়ে কিন্তু কম্বোডিয়ার সাথে আপনার কম্পিট করছে, ভিয়েতনামের সাথে কম্পিট করছে। আর সবচেয়ে বেস্ট কোয়ালিটির আপনার রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশ থেকে ইন ভেরি লো কস্ট। একইভাবে আমার মনে হয় যে এই সেক্টরটা থেকে যদি আইডেন্টিফাই করা হয় যে না, ইউরোপে আমেরিকাতে কোন প্রোডাক্টস গুলোর ডিমান্ডটা সবচেয়ে হাই, আমরা সেই প্রোডাক্ট গুলোকে বাংলাদেশে যাতে করে ভালো মতো করতে পারি, কোয়ালিটি স্ট্যান্ডার্ডটাকে প্রপারলি মেনটেন করি, যাতে করে এইখানে আমরা এই সেক্টর থেকে যেন বড় একটা জিডিপি আপনার জন্য বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারে। জিডিপি সেক্টরটাও যদি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব রাশেদুল করিম, আপনার কাছে আমি একটু জানতে চাই যে আমরা যেরকম বিনিয়োগের কথাগুলো বলছিলাম, এই খাতে ব্যক্তিগত পর্যায় থেকে বিনিয়োগ হচ্ছে, ব্যাংকগুলো থেকে বিনিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে প্রণোদনাও হয়তো বা আমরা পাচ্ছি, এইগুলো কি আসলে গুড এনাফ কিনা এই খাতটাকে এক্সপেন্ড করার জন্য দিন দিন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের জাতীয় অর্থনীতিতে একটা বড় অবদান হচ্ছে এই সেক্টর রাখছে, এবং বিশেষ করে আমরা শিল্পনীতিতে কিন্তু সংজ্ঞার একটা বিভাজন আছে, অর্থাৎ মাইক্রো এবং কটেজ সেক্টরে যারা আছে তারা মূলত ইনফর্মাল চ্যানেলে কাজ করছে, তাদের ট্রেড লাইসেন্স নেই, টিন নাম্বার নেই, ভ্যাট নাম্বার নেই, এবং তারা কিন্তু কাজ করছে নিজ উদ্যোগে, নিজস্ব অর্থায়নে করছে বা লোন নিয়ে করছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার মধ্যে আছে, কিন্তু ব্যাংকিং স্টেজে কিন্তু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো যখন মাঠ পর্যায়ে কাজ করছে তারা কিন্তু তাদেরকে সেভাবে সাপোর্ট দিতে পারছে না, কারণ তাদের কাছে কমপ্লায়েন্স একটা বড় ফ্যাক্টর। সুতরাং আমি মনে করি যে এখন যে চ্যালেঞ্জগুলো আছে মাইক্রো বা কটেজ সেক্টরে, তারা কিন্তু সরকারের যে বিভিন্ন নীতিমালাগুলো ঘোষণা করা আছে সেটা থেকে কিন্তু বেনিফিট নিতে পারছে না, এবং নিতে না পারার কারণে তাদের যে এডুকেটেড হওয়া দরকার বা তাদেরকে যে অনবোর্ড করা দরকার, এক্ষেত্রে আমি মনে করি নীতিমালার এখনও বাস্তবায়নের জায়গাতে একটা গ্যাপ আছে, এবং সেই গ্যাপটা কিন্তু একটা সমন্বয় আনা দরকার, খুব জরুরি হয়ে গেছে। কারণ আমরা এলডিসি গ্র্যাজুয়েশন দিকে যাচ্ছি, আমাদেরকে চিন্তাই করতে হবে আগামীর অর্থনীতিতে যেখানে $3 ট্রিলিয়ন আমরা একটা ফোকাস করে কাজ করছি, সেখানে এই সেক্টরে কিন্তু একটা বড় অবদান রাখতে পারে। সুতরাং তাদেরকে কীভাবে এডুকেটেড করা যায়, তারা কীভাবে তাদের যে নিজস্ব উদ্যোগ নিয়ে কাজগুলি করছে তাদের এই উদ্যোগটাকে কীভাবে ত্বরান্বিত করা যায়, এবং তারা কীভাবে ভ্যালুয়েটেড প্রোডাক্ট, ডিজাইন প্রোডাক্ট বা মার্কেটের ডিমান্ড অনুযায়ী যে প্রোডাক্টগুলি তৈরি করার সক্ষমতার জায়গাতে যে ঘাটতিগুলো আছে সেই জায়গাতে তাদেরকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে বাজেট ঘোষণা হয়, কিন্তু এই জায়গাতে কিন্তু গতানুগতিক বাজেটই কিন্তু ঘোষণা করা হচ্ছে। স্যার হচ্ছে সম্ভাবনা দেখে বাড়ানো হচ্ছে, আমি সেটা বলছি যে আপনি যে প্রশ্নটা, এটার জন্য এই ব্যাখ্যাটা করলাম। মূলত হচ্ছে নীতিমালা ঘোষণা করা আছে, কিন্তু এসএমই সহায়ক যে পরিবেশটা আনা দরকার এই জায়গাতে হচ্ছে এখনো ঘাটতি আছে। সেখানে চিন্তা করতে হবে ইনোভেটিভ অ্যাপ্রোচে কীভাবে এনবিআর কাজ করতে পারে। এখানে তাদেরকে একটা ভীতি কিন্তু কাজ করে মাঠ পর্যায়ে, যে আমি ট্যাক্সের ঝামেলা যাবো কিনা, ভ্যাটের ঝামেলা যাবো কিনা, এবং এই ক্ষেত্রে তাদেরকে যদি বড়দের মতো একই কাতারে এনে যদি হচ্ছে ট্রিট করা হয়, তারা তো স্বাভাবিকভাবে আসতে চাবে না। কারণ হচ্ছে একটা ইভেন ট্যাক্সের এই 3 নাম্বারকে একটা প্রসেস করতে গেলেও বছরে উকিলকে 5,000 টাকা দিতে হয়। সুতরাং এই জায়গাতে একটা বিভাজন আনা দরকার, যাতে তারা যাতে উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, এবং আগামী 5 থেকে 7 বছর পরে যাতে এনবিআর তাদেরকে অনবোর্ড করতে পারে। করেন নেটটা যেটা বাড়ানোর কথা বারবার আলোচনা আসছে, সেই ক্ষেত্রে পাশাপাশি প্রশ্ন হচ্ছে তাদেরকে কীভাবে আমি ডিজাইন সাপোর্ট দিতে পারি, তাদের টেকনোলজি সাপোর্টটা আমরা কীভাবে দিতে পারি। আমাদের দেশে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম করছে, কিন্তু একটা সমন্বয় থাকা দরকার। ডিস্ট্রিক্ট, থানা, ইউনিয়ন, গ্রামে যে স্ট্রেংথ আছে, যেটা স্যার একটু বলে গেছেন যে ক্লাস্টার আছে, শুধু ক্লাস্টার না, ক্লাস্টারের পাশে প্রত্যেকটা জেলারই কিন্তু কিছু হেরিটেজ আছে, স্কিল আছে, নলেজ আছে, র মেটেরিয়ালস আছে, সেটাকে আমরা কীভাবে প্রোডাক্টিভিটি ইউটিলাইজ করতে পারি। অর্থাৎ আমরা যদি এরিয়া এবং প্রোডাক্টকে ফোকাস করে যদি একটা সমন্বিত পরিকল্পনা নেওয়া যায়, এবং সেই পরিকল্পনায় যদি যে সমস্ত মন্ত্রণালয়গুলো বিভিন্ন উদ্যোগগুলো নিচ্ছে একটা সমন্বয় থাকা দরকার। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কাজগুলি হচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে মাঠ পর্যায়ে রিয়েলিস্টিক ডেভেলপমেন্টটা আনা সম্ভব হচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে দ্বিতীয় যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে যে এসএমই সেক্টরকে বা মাইক্রো এবং কটেজ সেক্টরকে সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে এসএমই ফাউন্ডেশন কাজ করবে। সরকার সেই দায়িত্ব কিন্তু দিয়েছে, কিন্তু আর্থিক জায়গাতে কিন্তু হচ্ছে সরকার সেভাবে এখনই চিন্তা করছে না। যেখানে আমাদের ন্যাশনাল টাস্ক ফোর্স কিন্তু প্রায় 10,000 কোটি টাকা
এই সেক্টরকে ডেভেলপ করার জন্য বা বুস্ট আপ করার জন্য কিন্তু সিদ্ধান্ত হয়ে আছে, কিন্তু এই জায়গাতে কিন্তু আমি দেখছি না যে সরকারের যেই নীতি নির্ধারণের মহলে এই ব্যাপারে যে পজিটিভ অ্যাটিটিউড দেখা দরকার সেটা কিন্তু এখনো হচ্ছে না। সুতরাং এসএমই ফাউন্ডেশনে কিন্তু বিশাল কাজ করার সুযোগটা আছে, সেটা মাঠ পর্যায়ে, কিন্তু ফান্ডিং কিন্তু একটা বড় একটা ক্রাইসিস রয়ে গেছে। সুতরাং এই জায়গাটাতে আমি বলবো যে সরকারের নীতি নির্ধারণকে খুব সিরিয়াসলি ভাবতে হবে, কারণ আমরা এলডিসি গ্র্যাজুয়েশনে যেমন চ্যালেঞ্জ আছে, অপরচুনিটি আছে। অপরচুনিটি নিতে গেলেই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে তারা এই যে উদ্যোক্তারা আছে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্নভাবে যারা কাজ করছে তাদেরকে আমরা একটা বড় স্কেলে কিভাবে তাদেরকে কিভাবে যে তাদের যে সীমাবদ্ধতাগুলো আছে, তাদের যে ক্যাপাসিটিগুলো আছে সেটা কিভাবে আমরা বিল্ড আপ করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি খুব সিরিয়াসলি চিন্তা করা দরকার। ধন্যবাদ স্যার। আপনার কাছে প্রশ্ন, উনি যেটা বলছিলেন যে আমরা সরকারি নীতিমালার কথা বলছিলেন, যেটা 19 সাল থেকে আসলে সরকার তৈরি করেছে এবং যেটা 2024-এর জুনে শেষ হচ্ছে। এই নীতিমালাতে আসলে কি ছিল স্যার, আর আমরা কতটুকু অর্জন করতে পেরেছি আপনার মনে হয়, বা ভবিষ্যতে কোন কোন ব্যাপার, নতুন নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে কোন কোন ব্যাপারগুলো আরও বেশি নজর দেওয়া উচিত? দেখুন, 2019 সালে আপনার এসএমই পলিসি আপনার তৈরি করা হয় এবং 2022 সালে যে যখন শিল্পনীতি ঘোষণা করা হয় তখন এসএমই পলিসিটা সেখানে আপনি ইনকর্পোরেট করা আপনার হয়। আপনাকে প্রথমে বলেছিলাম যে 11টি কর্মকৌশল আপনার ছিল এবং 11টি কর্মকৌশলের আন্ডারে আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের কী কী কাজ করতে হবে তারও কর্মপরিকল্পনা তৈরি হয়েছিল। 2019-এর যখন আপনার এসএমই পলিসিটা তৈরি হয়, তারপরে 2022 থেকে কিন্তু আপনার 2020 সাল থেকে আপনার করোনা তৈরি হলো, 2 বছর সেই করোনা এফেক্ট থাকলো। তারপরে আপনার ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ, আমাদের দেশের ইকোনমিক যে আপনার এখন এক ধরনের স্লো ডাউন আপনার হয়েছে, এর মধ্যে দিয়ে কিন্তু একটা নতুন বাস্তবতার সম্মুখীন সরকারও হয়েছে, আমাদের ব্যবসায়ী সমাজও আপনার হয়েছে। তো মুন্না সাহেব যেটা বললেন যে 2019 এবং 2022 সালে আমাদের এসএমই খাতের উন্নয়নের জন্য এই ক্ষেত্রে মূল ব্যাপারটা হচ্ছে একটা ইকোসিস্টেম আপনার তৈরি করা। কারণ গভর্নমেন্ট কী করে, পলিসি তৈরি করে এবং কিছু তারা ফেসিলিটি আপনার তৈরি করে। সেই ফ্যাসিলিটি তৈরি করার মধ্যে দিয়ে প্রাইভেট সেক্টর, কারণ আমাদের বাংলাদেশের জিডিপির মোর দেন 90% কন্ট্রিবিউট কিন্তু আসে আপনার বেসরকারি আপনার খাত থেকে। অর্থাৎ এইখানে সরকার নীতি তৈরি করছে, সহযোগিতামূলক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে আমাদের উদ্যোক্তারা এসে এখানে কাজ করতে আপনার পারে, এবং সেগুলি করার জন্য যে কর্মকৌশলগুলো তৈরি করা হয়েছিল তার একটা বড় অংশ কিন্তু আপনার করোনা এবং পরবর্তী পর্যায়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে আমাদের সরকারের পক্ষে বাস্তবায়ন করা কিন্তু সম্ভব হয়নি। কিন্তু তারপরও আমরা কিন্তু সরকার কিছু কিছু ক্ষেত্রে আপনার পদক্ষেপগুলি গ্রহণ করেছেন যাতে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রাগুলো ছিল সেগুলো। আমি আপনার কাছে আবারও ফিরব ছোট একটা বিরতির পর, দুঃখিত আপনাকে থামাতে হচ্ছে। দর্শক, সময় হলো ছোট একটা বিরতি নেবার, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 18 বিজনেস অ্যান্ড ফাইন্যান্সে, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড। স্যার, আমরা কথা বলছিলাম এই খাতে 2019 সালে যে নীতিমালাগুলো প্রণয়ন করা হয়েছিল সেগুলোর আপডেট নিয়ে কথা বলছিলাম, আপনি একটু কন্টিনিউ করবেন। আমরা যেটা কথা বলছিলাম, তো যেটা আমি বললাম যে ওই কোভিড এবং পরবর্তী পর্যায়ে আপনার যুদ্ধের পরে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে তার ফলশ্রুতিতে আপনার আমাদের যে নীতিমালায় যে কাজগুলো আমাদের করার কথা ছিল তার অনেকগুলো কাজে কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারিনি। এরপরে 2025 সালের থেকে কিন্তু আমাদের এই নীতিমালাটাকে একটা পর্যালোচনা করার কথা আপনার আছে, এবং এই পর্যালোচনা করার মধ্যে দিয়ে আমাদের নতুন নতুন যে সম্ভাবনাগুলো আছে এবং আমরা গত সময়ে যে কাজগুলো করেছি তার আলোকে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার মধ্যে নতুন জিনিসগুলো আপনাকে সংযুক্ত করা দরকার। সেই সংযুক্ত করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি যে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমাদের এসএমই ক্ষেত্রে আমরা যেটা জোর দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। অর্থাৎ আমরা এসএমইর ক্ষেত্রে আপনার বা এমএসএমইর ক্ষেত্রে যে ছোট ছোট উদ্যোক্তা যারা পণ্য উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত আছেন, কিন্তু আমাদের ইকোনমির কিন্তু একটা বড় বৈশিষ্ট্য তৈরি হয়েছে যে ম্যানুফ্যাকচারিংয়ের বাইরেও অর্থনীতি একটা বড় অংশ কিন্তু আসতেছে সার্ভিস সেক্টর থেকে। হ্যাঁ, এবং বিশেষ করে গত 10-12 বছর আমাদের সার্ভিস সেক্টরে বড় রকমের একটা সম্প্রসারণ আপনার হয়েছে। এই সার্ভিস সেক্টরগুলোতে আসলে কি মানে কি, যেমন আপনাকে ছোট্ট একটা উদাহরণ আপনার দেই যে আমাদের অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়েছে যারা আপনার অনলাইনের মাধ্যমে আপনার সার্ভিস প্রোভাইড করছে। যেমন যদি আপনি সেবা.com এর কথা আপনি চিন্তা করেন যে
তারা প্রচুর পরিমাণ মাল্টিভেরিয়াস সার্ভিস কিন্তু আপনাকে দিচ্ছে। আপনি যে কোনো সার্ভিসের কথাই বলেন, সেবা.com এরকম প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আপনাকে সে সার্ভিসটা প্রোভাইড আপনার করছে, রাইট? আমরা অনলাইন বেসড অনেক রকমের সার্ভিসের দিকে গিয়েছি। এবং আরেকটা কথা মনে রাখতে হবে যে এই সার্ভিস ওরিয়েন্টেড যে অর্গানাইজেশনগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আভ্যন্তরীণ যে বাজার আমাদের 18 কোটি দেশ, এর মধ্যে প্রায় 25% আছে আপনার মধ্যবিত্ত, যেটি মিডল ক্লাস আমরা বলি। এবং গ্র্যাজুয়ালি আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে প্রেডিকশনগুলো আপনার আছে যে 2026, 2030, 2035-এ আমাদের কিন্তু এই মিডল ক্লাসের সাইজটা বড় হবে। অর্থাৎ আপনি যদি ধরেন যে আমরা 2035-এর মধ্যে যদি 30% মিডল ক্লাস নিয়ে আসতে পারি, 18 কোটি লোকের মাঝখানে প্রায় আপনার 4 থেকে 5.5 কোটি লোক কিন্তু মিডল ক্লাসে চলে আসবে। ইউরোপের অন্তত 7-8টা দেশ আছে যাদের জনসংখ্যা আপনার 4 কোটি আপনার না। তো এই যে আভ্যন্তরীণ যে বাজার, এই বাজারটার প্রচুর রকমের নতুন নতুন চাহিদা আপনার তৈরি হয়েছে এবং সেই চাহিদাটা বড় অংশ কিন্তু হচ্ছে আপনার সার্ভিস ওরিয়েন্টেড। ট্রেডিংও কিন্তু একটা বিরাট রকমের আমাদের সেক্টর আছে। তো আমরা মনে করি আমরা যখন আগামী 2025 সালে আমরা নতুন করে পর্যালোচনা করতে যাব, সেই ক্ষেত্রে যে নতুন যে আপনার সম্ভাবনাগুলো তৈরি হয়েছে, নতুন নতুন সেক্টরগুলো তৈরি হয়েছে, সেগুলির ক্ষেত্রে আমরা কী ধরনের সাপোর্ট আমরা আমাদের উদ্যোক্তা দিতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। পাশাপাশি আমাদের এক্সিস্টিং যে উদ্যোক্তারা আছেন সেই ক্ষেত্রে আমাদের মুন্না সাহেব কিছুটা বলার চেষ্টা আপনারা করেছেন, কারণ আপনি এলডিসি গ্র্যাজুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু একটা নতুন মানে কি বলবো বিজনেস এনভায়রনমেন্ট আপনার তৈরি হবে, যেখানে রেগুলেশন, স্ট্যান্ডার্ডাইজেশন, সার্টিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সেই ক্ষেত্রে আমাদের এই ছোটো মাঝারি উদ্যোক্তাদের বিজনেসটাকে টিকিয়ে রাখা এবং সাস্টেনেবিলিটির জন্য আমাদের ওই কমপ্লায়েন্স ইস্যুগুলো, রেগুলেটরি ইস্যুগুলোকে অ্যাড্রেস আপনার করতে হবে। এবং আমি মনে করি যে ওই জিনিসগুলো কিন্তু আগামী আমাদের যে পলিসি তৈরি হবে সেখানে ইনকর্পোরেট করতে হবে, আমরা আশা করছি। জনাব রাশিদুল করিম, আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে এই খাতে এখন বর্তমানে কোন কোন পণ্যগুলো নিয়ে কাজ করা হচ্ছে এবং এই খাতে যেসব নতুন উদ্যোক্তারা আসতে চান তাদের আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, মানে খুব কম সময়ে যদি সফলতা অর্জন করতে তারা চায় তাহলে? ধন্যবাদ আপনাকে আবারও। বেসিক্যালি গ্লোবাল যে পলিটিক্সে যে একটা চেঞ্জ আসছে সেটা আমরা জানি। সেখানে কিন্তু বাংলাদেশের হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্টের একটা বড় অপরচুনিটি তৈরি হচ্ছে, কারণ চায়না থেকে সবাই বের হয়ে আসতে যাচ্ছে এবং চায়নাতেও আগামীতে হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্টগুলি করতে পারবে না, বিকজ অফ তাদের ওয়েজেস কিন্তু অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের যেহেতু একটা বড় শক্তি হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স আছে, প্রশ্নটা হচ্ছে হিউম্যান রিসোর্সগুলো হচ্ছে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে ইনফর্মাল চ্যানেলে। তাদেরকে কীভাবে ফর্মালি লিগ্যাল অ্যাপ্রোচে কাজ করার সুযোগটা দেওয়া যায় এবং সেই ক্ষেত্রে তারা বেসিক প্রোডাক্টগুলোর থেকে গ্র্যাজুয়ালি তারা কীভাবে ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি করার সক্ষমতা বাড়াতে পারে, এটা হচ্ছে ফোকাস করা দরকার। সেক্ষেত্রে আমাদের ল্যাকিংটা অলরেডি আমি বলেছি যে আমাদের ইনোভেশনের জায়গাতে ফোকাস করতে হবে, ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং এবং সেই জায়গাতে তাদেরকে টেকনোলজির জায়গাতে কীভাবে সাপোর্ট যায় এবং সর্বোপরি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কীভাবে এনশিওর করা যায়। সুতরাং এই জায়গাতে কিন্তু গ্যাপ আছে। সুতরাং পলিসি আছে, সরকারের বিভিন্ন নীতিমালা ঘোষণা আছে, মাঠ পর্যায়ে বাস্তবায়নের জায়গাতে কিন্তু একটা গ্যাপ এখনও রয়ে গেছে। সুতরাং এদেরকে যদি আমরা অনবোর্ড করতে পারি তাহলে কিন্তু আগামী অর্থনীতিতে তারা একটা বড় কন্ট্রিবিউশন রাখতে পারবে। সুতরাং এই জায়গাটাতে হচ্ছে আমি মনে করি যে সমন্বয়হীনতার একটা বড় চ্যালেঞ্জ যেটা রয়ে গেছে, এই জায়গাতে হচ্ছে একটা সমন্বয়ের জিনিসটাকে ফোকাস করতে হবে। পাশাপাশি আমি প্রস্তাব রাখছি আপনাদের মাধ্যমে যে এই যে এসএমইরা কাজ করছে, আমরা এখনও আমদানি নির্ভর অর্থনীতির মধ্যে একটা বড় মধ্যে চ্যালেঞ্জের মধ্যে আছি, রিজার্ভের জায়গাতে চ্যালেঞ্জের জায়গাতে আছে। সুতরাং এখানে চিন্তা করা দরকার এখন যে এই যে স্থানীয় উদ্যোক্তারা উদ্যোগ নিয়ে যে পণ্যগুলো তৈরি করছে একই ধরনের পণ্য যাতে আমদানির ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়। সুতরাং এই বিষয়টা ভাবা দরকার। তৃতীয় যেটা চিন্তা প্রস্তাব রাখছি সেটা হচ্ছে দেশীয় পণ্য যারা তৈরি করছে এই দেশীয় পণ্যের স্লোগানটাকে সামনে আনা দরকার। কারণ আমি যখন শুরু করেছিলাম আজকে থেকে 26 বছর আগে, তখন কিন্তু উদ্যোক্তা হওয়ার যেই অ্যাটিটিউড, সবাই কিন্তু তখনও চাকরি করার অ্যাটিটিউডে ছিল। সুতরাং এখন কিন্তু ইয়াং জেনারেশন কিন্তু উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন দেখছে। সুতরাং এই যে নতুন নতুন উদ্যোক্তা আসার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে, লিগ্যাল অ্যাপ্রোচটা আছে এবং সেক্ষেত্রে টেকনোলজি, নলেজ বা ইনফরমেশন, এই জায়গাগুলোতে আসলে ফোকাস করলে আমি মনে করি যে আগামী অর্থনীতিতে এই নতুন নতুন উদ্যোক্তারা বড় একটা ভূমিকা রাখতে পারবে। চমৎকার স্যার। জনাব মাহসিব হোসেন, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে আপনি কিছুক্ষণ আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই খাতের জন্য আলাদা একটা মার্কেটের কথা বলছিলেন, তো সেটার বর্তমান অবস্থা এবং এই খাতে ফান্ডিংটা আসলে কিভাবে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে আবারও।
দেখেন, আমি বলছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ দুটাতেই কিন্তু হচ্ছে গিয়ে আলাদা এসএমই মার্কেট আলাদা করে ক্যাটাগরাইজ করা আছে। যেটা বিষয়টা হচ্ছে যেটা খুব স্ট্রাইকিং, যে এটা আলাদা মার্কেট করে দেওয়ার পরেও ঢাকা স্টক এক্সচেঞ্জে মাত্র 20টা কোম্পানি আছে এসএমই, তারা হচ্ছে এখানে তাদের শেয়ার ট্রেডিং করছে। এটা খুবই স্যাড, এটা আমার মনে হয় অনেক কম, এটা আরো বেশি বাড়ানো উচিত। 20টার মধ্যে থেকে 5টাই হচ্ছে গিয়ে ওটিসি মার্কেট থেকে, যেহেতু তারা ভালো মতো পারফর্ম করতে পারেনি তাই তাদেরকে এসএমই মার্কেটে নিয়ে আসলো। তার মানে ধরা যায় যে 15টা অ্যাকচুয়ালি এসএমই এন্টারপ্রাইজ গুলি তারা হচ্ছে গিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ তাদের শেয়ার ট্রেডিং করছে। এটা আমার মনে হয় বাড়ানো উচিত। অনেক সময় আমার কাছে এসে এসএমইরা অনেকে বলে যে তাদের ফান্ডিং এর অভাব, তাদের কাছে ফান্ডিং দরকার, কিন্তু আমার মনে হয় যে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জে যদি তারা যদি মোর অ্যান্ড মোর লিস্টেড হতে পারে, তাহলে যেটা হবে সাধারণ মানুষজন এখানে তাদের শেয়ার কিনে তাদেরকে ফাইন্যান্সিয়ালি তাদেরকে গেইন করতে পারে, যাতে করে তারা তাদের বিজনেসটাকে যেন আরো এনহ্যান্স করতে পারে। আরেকটা বিষয় যেটা হচ্ছে গিয়ে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ হোক, চিটাগং স্টক এক্সচেঞ্জ হোক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারা কিন্তু রোড শো করতেছে। রোড শো করে কিন্তু তারা ফরেন ইনভেস্টরদেরকে কিন্তু আপনার অ্যাট্রাক্ট করছে, যাতে করে বাংলাদেশের শেয়ার মার্কেটে তারা ইনভেস্ট করে। এই সেক্টরটা যদি, এসএমএস সেক্টরটা যদি আরেকটু ভাইব্রেন্ট হয়, তাহলে কিন্তু আপনার ফরেন ইনভেস্টররা কিন্তু এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রোড শোর মাধ্যমেই কিন্তু এসে এসএমই এন্টারপ্রাইজ গুলো থেকে ইনভেস্ট করতে পারে। আরেকটা বিষয় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কি, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ, এসএমই ফাউন্ডেশন, জ্যোতি ফাউন্ডেশন অথবা বাংলাদেশ স্মল কটেজ ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন আর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সমন্বয়ে যদি এই জিনিসটাকে যদি দেখে যে কিভাবে এই সেক্টরটা আরো বেশি ফান্ডিং আনা যায়, আমার মনে হয় যে 20টা মাত্র কোম্পানি আছে, এটাকে আরো বাড়ানো উচিত। আর আরেকটা লিমিটেশন যেটা আছে, এসএমই মার্কেটটা থেকে শুধু সেই সব বিনিয়োগকারীরা ইনভেস্ট করতে পারবে তার বিও অ্যাকাউন্টে যার এই মুহূর্তে 30 লক্ষ টাকার শেয়ার তার কেনা আছে, যেটা কিছুদিন আগ পর্যন্ত 20 লাখ টাকার একটা ইয়া ছিল। এখন 20 লাখ থেকে 30 লাখ টাকা ইনক্রিজ করে দেওয়াতে অনেক ইনভেস্টররা কিন্তু এসএমই মার্কেটে ইনভেস্ট করতে পারছেন। আমার মনে হয় যে 30 থেকে যদি এটাকে আরো কমাই দেওয়া যায়, যে বিও অ্যাকাউন্টে 30 লাখ টাকা না 20 লাখ টাকা অথবা 10 লাখ টাকার শেয়ার থাকলেও একজন ব্যক্তি এসএমই তে ইনভেস্ট করার জন্য এলিজিবল হবে। আমার মনে হয় যে এই সেক্টরে অনেক বেশি ফান্ডিং হবে। রেগুলার মার্কেটে কিন্তু এরকম কোনো বার নাই, আমি চাইলে 100 টাকার শেয়ারও কিনতে পারি, 500 টাকার শেয়ারও কিনতে পারি, আমার বিও অ্যাকাউন্টে 0 টাকা মানে মোটামুটি টাকা থাকলেই হলো। কিন্তু এসএমই মার্কেটে ইনভেস্ট করার জন্য কিন্তু আমার এই মুহূর্তে 30 লক্ষ টাকার শেয়ার থাকতে হবে, তখনই আমি এসএমই মার্কেটে যে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আমি ইনভেস্ট করতে পারবো। আমার মনে হয় যে লিফটের আরেকটু থ্রেশহোল্ডটা একটু কমিয়ে দিলে মার্কেটটা আরো ভাইব্রেন্ট হবে, আরো সাধারণ ইনভেস্টররা এসএমই মার্কেটে তারা আপনার শেয়ারস পারচেজ করতে পারবে। আর বিভিন্ন যে এইসব স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গুলি আছে, তারা ব্যাংকের উপর নির্ভর না হয়ে তারা। জনাব মাহসিব হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের সময় আসলে শেষ, আমরা এই ব্যাপারে আশা করছি আরেকদিন বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আমাদের অনুষ্ঠানে উপস্থিত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করছি নতুন উদ্যোক্তা যারা আছেন তারা এই আলোচনা থেকে বেশ উপকৃত হবেন। এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন।